স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বলতে হয় একান্ত আপন মানুষদের, আর যাদের আপন মানুষ নেই তাদের সেই মন খারাপ নিয়েই পার করে দিতে হয় গোটা এক সন্ধ্যা। এই ভর সন্ধ্যায় নিজের ছেলেকে এইভাবে বসে থাকতে দেখে ভীষণ অবাক হলেন হাসিনা। এগিয়ে এসে বললেন, আব্বা, ঘরে না গিয়ে এইখানে বসে আছো কে? মাহাথির চোখ তুলে তাকালো, এক গাল বাঁকিয়ে মলিন হেসে বলল, এমনিতেই আম্মা। হাসিনা মানলেন না, তার ভেতর বসবাসকারী মা সত্তা তাকে মানতে দিল না। মাহাথিরের রুক্ষ পুরু চুলে হাত গলিয়ে দিল, স্নেহ কণ্ঠে বলল, মনটা ভালো না? ভালো আম্মা, আপনি অযথা চিন্তা করেন। বিবারে নিয়ে চিন্তা করো? মাহাথির শিশু বাচ্চার ন্যায় দুপাশে মাথা নাড়ল, যার অর্থ সে চিন্তা করে না। হাসিনা বলল, মায়েরে কও মনটা হালকা লাগবো। মাহাথির চুপ করে রইল। নিজের অনুভূতি সে কাউকে বলতে পারে না, অস্বস্তি হয়, মনে হয় মানুষটা বুঝবে না কিংবা হাসবে। এই ভেবে সে হাজার দুঃখ, যন্ত্রণা, মন খারাপ নিজের মধ্যে পুষে রাখে। আসলে অন্তর্মুখী মানুষের স্বভাবই বোধ হয় এমন হয়। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় সে কে যে তার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনবে, সে কে যে তার অনুভূতির কেউ মূল্য দেবে। প্রকৃতপক্ষে দিয়েছে, মূল্য দিয়েছে বিভা, দিয়েছে বিভা। তার যত্ন, ভালোবাসায়, কথায় সব সময় মাহাথিরকে মনে করিয়েছে সে বিশেষ কেউ। তাই মাহাথিরও ভীষণ সাহস করে কেবল বিভার দিকে নিজের অনুভূতি এগিয়ে নিয়ে গেছে। খুব সাহস করে নিজের অনুভূতি বলেছে, অথচ যখন সেই এগোলো বিভা তখন পিছিয়ে গেল। এই পিছিয়ে যাওয়াটাই মানতে পারছে না মাহাথির। নিজের অনুভূতি নিজেকে নিজের কাছে তুচ্ছ করে তুলছে, দুর্বল করে তুলছে। একবার মনে হয় বিভা অভিমান করেছে, তার ভালোবাসায় সেই অভিমান ঠিক ভেঙে যাবে। আবার মনে হয় বিভা আর কোনোদিন তাকে মানবেই না, এভাবেই দূরে সরিয়ে রাখবে। সবাই দেখবে তারা স্বামী স্ত্রী, সবচেয়ে কাছের সম্পর্ক, অথচ তাদের মধ্যেই থাকবে সবচেয়ে বেশি গুরুত্ব। ব্যাপারটা আদৌ সহনীয়? মাহাথির শান্ত কণ্ঠে বলল, আমি ভীষণ খারাপ, তাই না আম্মা? কে বলছে বাবা এই কথা? তোমারে কে বলছে? আমি বুঝতে পারি আম্মা, আমি যেমন তেমন কোনো ভালো মানুষ হতে পারে না। হাসিনা মাহাথিরকে ভীষণ আদর করে বুঝাতে চাইলেন, এই দুনিয়ায় একদম পবিত্র কোনো মানুষ হয় না, মানুষ মাত্রই ভুল। মানুষ ভুল না করবে, ভুল করবে কে? তাই এই পৃথিবীতে যারা বিবেক অনুযায়ী কাজ করে তারাই খাঁটি মানুষ, যারা নিজেদের ভুল শুধরায় নেয় তারাই খাঁটি মানুষ। তুমি যদি কোনো ভুল কইরাও থাকো, শুধরায় নাও বাবা, তাইলেই হইয়া গেল। কাউকে অবহেলা করার ভুল কিভাবে শুধরাবো? হাসিনা থেমে গেলেন, মনে মনে নিজেকেই বুকলেন কতক্ষণ। তার মাথা থেকে বের হয়েই গিয়েছিল যে মাহাথিরের ধ্যান জ্ঞান জুড়ে এখন শুধুমাত্র বিভার চিন্তা, অথচ সে কিনা এতক্ষণ ধরে কারণ খোঁজার আশায় মরছিল। হাসিনা কিছু বলতে চাইছে না, বিভার এই ব্যাপারটা নিয়ে সেও বেশ রাগান্বিত ছেলের উপর। তাই কিছু বলার ভাষা পেল না। ঠিক করলেন উঠে পড়বে। এই ছেলের সাথে সে বেশিক্ষণ রাগ দেখাতে পারে না। ছেলেটার মুখের দিকে তাকালেই ইচ্ছে করে কপালে দুটো চুমু খেতে। মাহাথির সামনে দৃষ্টি রেখে ভাবুক কণ্ঠে বলল, আম্মা, আপনি আমাকে দেখে বুঝে ফেললেন আমার মন খারাপ। বিভা কেন বোঝে না? হাসিনা নিশ্চুপ হয়ে চেয়ে রইল। কি মায়াময় অভিযোগ তার ছেলের। হাসিনার মনে হলো ছোট কোনো বাচ্চা তার মায়ের কাছে যেভাবে অভিযোগ করে, মাহাথিরও ঠিক একইভাবে অভিযোগ করছে। হাসিনাকে কিছু বলতে হলো না, মাহাথির একাই বলল, আমি কখনো কাউকে আগ বাড়িয়ে কিছু বলিনি আম্মা, বিভাকে বলি, কিন্তু ও সেটা মানে না। মানলেও রাগ হয়, বিরক্তি হয় আমার উপর, বিরক্ত হয় আমার উপর। আবার এতে খারাপ লাগে। ওকে ভালো মন্দ ওকে ভালো মন্দ বলার অধিকারও নেই আমার। আমি আমি চাই নির্বিকার থাকতে, তাই বিভার ব্যবহারে কিছু আসে যায় না, কিছু মনেও করি না। ওর রাগ মেনে নিই, বিরক্তি মেনে নিই, কিন্তু আমি কষ্ট পাই আম্মা, আমি সত্যি কষ্ট পাই। হাসিনা চুপ করে শুনতে লাগলেন তার ছেলের কথা। মাহাথির শান্ত কণ্ঠে আবারও বলল, ও তো জানে আমি কিছু বলতে পারি না, বোঝাতে পারি না, তাও তো কত চেষ্টা করছি। সেটা কেন ও দেখছে না? আমি অন্য স্বভাবের হয়েও ওর কাছ থেকে প্রকাশ করতে যাই। ওর কি উচিত না আমাকে বোঝা?
থেমে গেল মাহাথির। মেঝের টাইলসের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আপন মনে আবারও নিজের প্রতি অভিযোগ তুলল। আমি যতটুকু অনুভব করি একাংশও যদি বুঝতে পারি, বোঝাতে পারি না। আমি এমন কেন আম্মা? দোষ তো আমারই। হাসিনা ছেলের পিঠে হাত বুলালো। এমনি মন খারাপ করে না, বউ রাগ করছে, মান করছে, তাই বলে তোমারে ভালোবাসে না এমন তো না। সে তোমারে ভালোবাসে বাবা, তাই তো আমি খাওয়াইতে গেলে আগে জিজ্ঞেস কইরা নেয় তুমি খাইছো কিনা, তোমার খোঁজ খবর নেয়। ভালো সেও বাসে, তুমিও বাসো। এখন রাগ করে আছে, কিছুদিন পর ভাঙবো। আর এমনিও এই সময় মন মেজাজের ঠিক ঠিকানা থাকে না, তাই জন্য হয়তো বেশি রাগ করতেছে। তোমার ওপর রাগ না আব্বা, মায়াগো এই সময় কিছু ভালো লাগে না, তাই সব কিছুতে বেশি বাড়াবাড়ি হয়। রাগ যেমন বেশি হয়, দুঃখও বেশি হয়। তোমার উচিত বিবার পাশে থাকা ওরে সাহস দেওয়া। মাহাথির মায়ের কথা শুনল। সে তো বিভার পাশে আছে, কই বিভা তো তার পাশে নেই। পার্থিব রুমে ঢুকলো। রুমের কোথাও তার মহারানীর অস্তিত্ব নেই। পার্থিব বারান্দায় এগিয়ে গেল। শ্রুতি প্রতিদিনের মতোই বাইরে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবে পার্থিব বেশ ভালোই বুঝতে পারছে শ্রুতির মুখভঙ্গি কঠিন আকার ধারণ করে আছে। তার কারণও অবশ্য পার্থিব কাল রাতে মজা করেছিল। গোটা একদিন পেরিয়ে গেল, আজ রাত নেমে এলো, অথচ শ্রুতির রাগ ভাঙল না। পার্থিব নিজের ঠোঁট কামড়ে ধরল। মেয়েটা রাগের থেকেও বেশি কষ্ট পেয়েছে। মজাটা করা আসলেই উচিত হয়নি। পার্থিব নিজের হাতের 1 কাপ কফি গ্রিলে বসালো। পেছন থেকেই জড়িয়ে ধরল শ্রুতিকে। শ্রুতি বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না, পাথরের ন্যায় স্থির। পার্থিব সরল কণ্ঠে বলল, রাগ করেছেন? বেশি রাগ করেছেন? কথাই বলবেন না? 3টা প্রশ্ন থেমে থেমে করল পার্থিব। মাঝে সময় দিলে উত্তরের, তবে শ্রুতি সেই সময়ের সৎ ব্যবহার করল না। শান্ত রইল আগের মতোই। পার্থিব শ্রুতির কাঁধে চুমু খেলো গাঢ় করে। হ্যাঁ শ্রুতি, কথা বলেন। আপনার ঝাঁঝালো কণ্ঠ না শুনলে পেটের ভাত হজম হয় না আমার। এক্ষুনি খেয়ে এলাম, হজম করতে সাহায্য করুন প্লিজ। করুণ কণ্ঠের বাণী বিশেষ সুবিধা করতে পারলো বলে মনে হয় না। আপনি চান না আমার পেটের খাবার হজম হোক? আপনি চান না আপনার স্বামীর বদ হজম হোক? পার্থিবের এমন কথায় শ্রুতি খড়খড়ে কণ্ঠে বলল, সমস্যা কি? ঘরে যান, একা থাকতে দিন আমায়। বিয়ে করে একা একা থাকা যায় না শ্রুতি। বিয়ের পর স্বামীর সাথে থাকতে হয়, স্বামীর পাঞ্জাবি ধরে। বিজ্ঞ গম্ভীর রসাত্মক কণ্ঠের কথায় শ্রুতি মুখ কুঁচকে ঘুরল। স্বামীরা বউয়ের আঁচল ধরে ঘুরতে পারলে বউয়েদেরও উচিত স্বামীর পাঞ্জাবি ধরে ঘোরা, তাই না? শ্রুতি শক্ত মুখে দৃঢ়তা নিয়ে বলল, না, উচিত না। ইনফ্যাক্ট এটা সম্ভবই না। স্বামীরা যদি তাদের বাকি 3 বউয়ের সাথে সময় কাটায়, তাহলে পাঞ্জাবি ধরে ঘুরবে কখন আরেকটা বউ? পার্থিব ঠোঁট চেপে চেয়ে রইল তার স্ত্রীর দিকে। মেয়েটার কথাগুলো কিছুটা এলোমেলো হলেও কথার দ্বারা নিজের উদ্দেশ্য পূর্ণ করেছে। উদ্দেশ্য ছিল পার্থিবকে ঠেস দেওয়া। শ্রুতি সেখানে সফল। পার্থিব তার বউয়ের বাচ্চা মতে হাসতে গিয়েও হাসল না, বলল, আমার তো একটাই বউ শ্রুতি, 3 বউয়ের ঝামেলা নেই। আপনি চাইলে আমার পাঞ্জাবি ধরে ঘুরতে পারেন, তবে আমি এখন টি শার্ট পরা, আপনি চাইলে পাঞ্জাবি পরেই আসবো। পার্থিবের কথায় শ্রুতির গায়ে আগুন জ্বলল। ফালতু কথা না বলে ঘরে যান তো। 3 বউ নেই হতে কতক্ষণ? পার্থিব আর রাগাতে চাইল না। 2 হাত টেনে আদর স্বরে বলল, ম্যাডাম, এ অধমের ভুল হয়েছে আপনার সাথে মজা করে। আর কখনো আমি আপনার সাথে এই ধরনের মজা করব না, একদম প্রমিস। তাও আর রাগ করবেন না, অধমের উপর একটু সহায় হন। শ্রুতি নিচের দিকে তাকিয়ে রইল। মুখ থেকে গম্ভীর ভাব সরছে সরছে। পার্থিব আজলায় মুখ তুলে নিয়ে ভীষণ যত্ন নিয়ে মন্থর কণ্ঠে বলল, আপনাকে সামলাতে গিয়ে আমি আকাশ ভরা তারা দেখি। আপনার মনে হয় আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করার মতো দুঃসাহস আমি করব? জানের ভয় আছে আমার দ্বিতীয় বিয়ে করার। খুন করে ফেলবো একদম যদি আবার বিয়ের কথা শুনি তো। বিয়ে করতে হলে আমাকে করবেন, একেবারে মন ভরে না। না, একবার না বলে 1000 বার করবেন, কিন্তু অন্য কাউকে না। কাউকে না মানে কাউকে না, বুঝছেন আপনি? শ্রুতি ধমকে ধমকে বললেও তার গলায় কান্নার আভাস। কান্না গিলে গিলে ভীষণ কষ্ট করে কথাগুলো বলল শ্রুতি। চোখের কোণ ভর্তি পানি। পার্থিব বেতের এক চেয়ারে বসে টেনে নিল শ্রুতিকে। শ্রুতিকে কোলে বসাতেই চোখের বড় বড় অশ্রুকণা পড়তে লাগলো টপ টপ করে। পার্থিব নিজের আঙুলের মাথা দিয়ে ভীষণ যত্ন করে ফোঁটাগুলোকে নিজের আঙুলে তুলল। শ্রুতি চোখ মুছতে হাত উঠাতে গেলেই পার্থিব তার অন্য হাতে শ্রুতির হাত আটকে ধরল।
নিজেই যত্ন নিয়ে মুছিয়ে দিল শ্রুতির চোখ। বুকে টেনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এমন বাজে ধরনের মজা আমি আর কখনো করবো না শ্রুতি। আপনার কান্না আমার একদম ভাল লাগে না। আপনাকে কাঁদাতে চাইনি, জাস্ট একটু দুষ্টামি করে জেলাসি করতে চেয়েছি। শুধু দেখতে চেয়েছিলাম আমার প্রতি পাগলামি। তবে এই যে কান ধরছি, আর জীবনে এমন করব না। আমি বুঝে গেছি যে আমার প্রতি আপনার অনুভূতি কতটা প্রখর। শ্রুতি চোখ পাকিয়ে তাকালো পার্থিবের দিকে। পার্থিব তখনও কান ধরা অবস্থায় বসে আছে। শ্রুতি জড়িয়ে ধরল পার্থিবের কাঁধে মাথা দিয়ে পড়ে রইল বিনা শব্দে। বেশ কিছু সময় পর পার্থিব হাত বুলিয়ে দিল মাথায়, বলল, সরি বলেছি তো, তাও মন খারাপ কমে নেই। আপনি সত্যি আমায় ভালোবাসেন? শ্রুতির এমন কথায় পার্থিব শ্রুতির বাহুতে হাত উঠিয়ে হাতের পাতায় চুমু খেলো, বলল, সত্যিই বাসি। আপনি ছাড়া আর কাকে বাসবো? পার্থিব তার শ্রুতিকে ছাড়া কাউকে ভালোবাসে না, বাসতে পারেই না। আমার আব্বু কেন আমার আম্মুকে বাসলো না পার্থিব? শ্রুতির এমন মলিন কণ্ঠের কথায় চুপ করে ফেলল পার্থিব। বুঝতে পারল মন খারাপটা তাকে কেন্দ্র করে গড়ে উঠলেও গড়িয়েছে অন্যদিকে। পার্থিব কিছু বলল না, শ্রুতিকে সুযোগ দিল। শ্রুতি কাঁধে মাথা ফেলেই বলতে লাগলো, আমার আম্মুকে আমি খুব ভালোবাসি পার্থিব, খুব। আমার সব সময় আমার আম্মুকে মনে পড়ে। 9 বছর পেরিয়ে গেছে, অথচ তাও ভুলতে পারি না। মনে হয় পৃথিবী এত কষ্টের না হলেও পারতো, তাই না? সবাই সবাইকে ভালোবাসতো, সবার ভালোবাসাটা পূর্ণ পেত, তাহলে কত সুন্দর হতো, তাই না? আমার যখন মনে পড়ে আমার আম্মু এখন আর বেঁচে নেই, আমার না খুব অসহায় লাগে, জানেন? মনে হয় এই পৃথিবীতে আমার মতো একা আর কেউ নেই। আপা, দাদি, হামিম ওরা থাকলেও আমি একা, কারণ আমার তো আম্মু নেই। আমি আমার আম্মুকে জড়িয়ে ধরতে পারি না, আম্মুর গায়ের গন্ধ পাই না, আম্মুর হাসি মুখটা দেখি না। আপনি জানেন, মাঝে মধ্যে আম্মুর চেহারা ভুলে যাই, আমার মনেই পড়ে না। কত চেষ্টা করি আমি, কত ভাবি, তাও মনে পড়ে না। আবার আবার হঠাৎ করে মনে পড়ে আমার আম্মু অপারেশন রুমে যাচ্ছে, সেই দৃশ্যটা মনে পড়ে, আম্মুর কান্নার দৃশ্য। আমি না মানতে পারি না পার্থিব, একজন মানুষ ছিল অথচ নেই এখন, সে ভীষণ দুঃখ কষ্ট পেয়ে মারা গেছে। এটা ভাবলেই না আমার দিন দুনিয়া অন্ধকার লাগে, মিথ্যে মনে হয় সব, বুকে ব্যথা করে আমার। শ্রুতি নিজের মুখ গুজে দিল পার্থিবের কাঁধে। পার্থিব অনুভব করলো তার গলা ভিজে উঠছে। পার্থিব আরো আঁকড়ে ধরল শ্রুতিকে। শ্রুতি গলায় মুখ গুজেই বলতে শুরু করলো, ছোট থাকতেই আমি বুঝেছিলাম আম্মু কেন কাঁদে, কেন কষ্ট পায়, কারণ আমার আব্বু, সরি আমিন শিকদার, আমাদের সামনে বলতো সবটা, কোনো বাজ বিচার করতো না। সে অন্য মেয়ের কথা বলতো, আম্মুকে খারাপ কথা শোনাতো, মাঝে মাঝে আম্মুকে কষ্ট দেওয়ার অন্য উপায় খুঁজতো। সে বলতো, আজ আমি বাসায় খাবো না তাহিরা, আমার জন্য দুপুরে ওয়েট করো না। আমার আম্মু যদি বলতো কোথায় খাবে, না খেলে নিয়ে যাও, তখন আমিন শিকদার বলতো, আজ শাহিনের সাথে খাবো। আমিন শিকদার বুঝতো মা জানে শাহিন নামের মানুষটাকে, তবুও মাকে বলতো শাহিনকে ভালোবেসে শাহিন ডাকি, বলেই হাসি দিয়ে চলে যেত। সেই হাসিতে থাকতো আবার আম্মুকে কষ্ট দেওয়ার, যন্ত্রণা দেওয়ার প্রচেষ্টা। আমি তখন সব দেখলেও কিছু অনুভব করিনি, কারণ স্বামীর দ্বিতীয় বউ বা অন্য কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয় সেটা 13 বছর বয়সে বুঝিনি আমি শুধু দেখেছি। তখন শুধু মনে হতো বাবাদের একটাই বউ হয়, আর সেটা মা। মা বাদে অন্য কেউ মানেই খারাপ। আমার বাবা সেই খারাপকেই বেছে নিয়েছে, সেই খারাপকে নিয়েই থাকতে চাইছে সে, তাই রাগ হতো আমার। আমার মা কিছুই বলতো না তেমন না, হয়তো বলতো, কিন্তু আমাদের সামনে না। বাবা মায়ের নীরবতাকেই দুর্বলতা ভাবতো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সব কিছু সহ্য করতে না পেরে মা এবার ভীষণ অসুস্থ হলো। ডক্টর বাড়ি চলে এলো, এসে মাকে দেখে বলল উনি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, অসুস্থ। মানসিকভাবে বিধ্বস্ত কিভাবে হয় আমি জানতাম না তখন। দাদিকে জিজ্ঞেস করেছিলাম যে মানসিকভাবে অসুস্থ কিভাবে হয়, তাই এই ঘটনাটা খুব ভালোভাবে মনে গেঁথে আছে আমার। এই সমাজটা না খুব খারাপ পার্থিব, খুব খারাপ। আমার মা যখন শেষ ভরসা হিসেবে মামা মামির কাছে গেল, সব জানালো ফোনে, তখন তারাও মুখ ফিরিয়ে নিল। মামি বলল পুরুষদের মাঝে একটু একটু দোষ থাকেই, তাছাড়া পুরুষদের তো 4 বিয়ে জায়েজ আছে। তাই বলি কি তাহিরা, তুমি আমিন ভাইকে বিয়ে করিয়ে দাও। সেই কথা শুনে আমার আম্মু কিচ্ছু বললো না, শুধু ফোনটা কেটে দিল। আমি তো সব শুনেছি, সবটা। আপাও শুনেছিল। আমরা দুজন ঘুমিয়েছিলাম।
আমি যখন চোখ খুলে তাকালাম দেখলাম আপা আমার দিকে তাকিয়ে আছে, মুখে হাসি, চোখে পানি নিয়ে। আচ্ছা, পরকীয়ার মতো নোংরা কাজ কি বিয়ে দিয়ে ঢেকে দেয়া যায়? 4 বিয়ে করা যায় বলেই যা ইচ্ছে তাই করতে পারবে আমি শিকদারের মানুষরা? কেন বিচার হবে না? কোনো বিচার কেন হবে না? শ্রুতি মাথা তুলল। পার্থিব গম্ভীর চোখে তার শ্রুতিকে দেখল। চোখের পাড় ফুলে গেছে, চোখের কোনায় কোনায় পানি থই থই করছে, যে কোনো সময় পড়ে যাবে। শ্রুতি আবারও বলল, আমি আমার মায়ের মুখটা ভুলতে পারি না পার্থিব। আমার মায়ের হাসি মাখা মুখ আমার মনে পড়ে না, অথচ কান্না ভরা মুখ, মলিন মুখ না চাইতেও মনে পড়ে। আমার মা কেন খুশিভাবে পৃথিবী ত্যাগ করলো না? সে তার খুশির প্রাপ্য, তাই না? শ্রুতির প্রশ্নে পার্থিব গম্ভীর মুখে মাথা নাড়ল, মুখে পড়া চুল সরিয়ে দিল। শ্রুতি নাক টেনে নিজেকে শান্ত করলো। বিশেষ লাভ হলো না। পার্থিবের দিকে তাকিয়ে বলল, আপনি কি মন খারাপ করলেন এইসব বললাম বলে? আমি নিজেই জানি না এইসব আমি কেন বললাম। আমি কিন্তু আপনাকে খারাপ বোঝানোর জন্য বলিনি এগুলো। আমি জানি আপনি ভালো, আপনাকে বিশ্বাস করি আমি, কিন্তু ভীষণ মন খারাপ হচ্ছিল আমার, তাই বলেছি। পার্থিব হেসে শ্রুতিকে আশ্বস্ত করতে চাইল, বলল, অবশ্যই বলবেন, যখন যা মন চায় তাই বলবেন। আমি আছি তো আপনার কথা শুনতে। আপনার ঝাঝালো কথা, মিষ্টি কথা, কষ্টের যন্ত্রণার কথা, সব কিছুর জন্যই আমি আছি শ্রুতি। আপনার যখন মনে হবে তখনই বলবেন। ধরেন আমি বাড়ি নেই, অফিসে, আপনি আমাকে কলে বলবেন, বুঝলেন? আপনার কথা শোনার অধিকার আমার, শুধু আমার, আর কাউকে যেন এই অধিকার না দেয়া হয়, মনে থাকবে? শ্রুতি কান্নার মাঝেও হাসার চেষ্টা করলো। থাকবে। শ্রুতি দুহাতে নিজের চোখ মুখ মুছছে। পার্থিব শ্রুতির মন ভোলাতে চাইল, তাই হাত বাড়িয়ে কাপ এনে ঠোঁট উল্টে বলল, আপনার জন্য আনা কফিটা ঠান্ডা হয়ে গেল। 1 কাপ কেন? এক কাপে খেলে ভালোবাসা বাড়ে, তাই। শ্রুতি চোখ পাকিয়ে চেয়ে রইল। পার্থিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে এখন তো খাওয়ার মতো নেই, রেখে দিই, আবার অন্য কোনো দিন বানিয়ে খাওয়াবো। শ্রুতি হাত বাড়িয়ে কেড়ে নিল। এক চুমুক বসিয়ে চোখ পাকিয়ে রইল পার্থিবের দিকে। বিরস কণ্ঠে বলল, মজা হয়েছে। পার্থিব হাসল। এই মেয়ে ভালো কথাও শক্ত মুখে বলবে। শ্রুতি বেশ আয়েশ করে চুমুক বসাচ্ছে, যেন এর থেকে ভালো খাবার এই দুনিয়ায় নেই। পার্থিব সেদিকে খেয়াল করল না, সে চেয়ে রইল শ্রুতির দিকে। কি শান্ত নির্মল মুখ, কান্নার রেশ কাটেনি, তাই তো থেকে থেকে কেঁপে উঠছে। কে বলেছে শ্রুতি সুন্দর না? সুন্দর না হলে তার কাছে কেন মেয়েটাকে সুন্দর লাগবে? কেন মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে হবে? পার্থিব দীর্ঘশ্বাস ফেলল। শ্রুতির কথা শুনে মনে হলো ছোটবেলা থেকে এত কিছু সহ্য করেও তাকে যে ভালোবেসেছে, এই তো অনেক। মানুষের বিশ্বাস মানসিকতা তৈরির সময়ই শৈশব। সেখানে শ্রুতি বেড়ে উঠেছে অস্বাভাবিক পরিবেশে। আজ পার্থিবের মনে হলো শ্রুতির করা সব কাজই হয়তো শ্রুতির জায়গা থেকে ঠিক। পার্থিব নিজের সাথে শ্রুতির তুলনা করতে চাইল। পার্থিব তার বাবাকে অসম্ভব ভালোবাসে, শ্রদ্ধা করে। এর কারণও রয়েছে। ছোটবেলা থেকেই দেখেছে তার বাবা তার মাকে কতটা ভালোবাসে, সম্মান করে। তার মাও তার বাবাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। সেখান থেকেই পার্থিবের নিজের বাবার প্রতি সম্মান তৈরি হতো। মনে হতো তার বাবা একজন আদর্শ মানুষ কিনা, যে স্ত্রীর অসুস্থতায় রান্না করতেও দ্বিধাবোধ করতো না। এই সব দেখেই তো পার্থিবের বেড়ে ওঠা, তার মানসিকতার বেড়ে ওঠা। সেখানে শ্রুতি ছিল একদম বিপরীত পরিবেশে। পার্থিব আমিন শিকদারকে নিয়ে কিছু ভাবতে চাইলেন না, তবুও অনুভব করলো নিজের অজান্তেই কেমন যেন শ্রদ্ধা কমে গেল মানুষটার ওপর থেকে। সে জানতো মানুষটা খারাপ, তাই বলে এমন? পার্থিব শ্রুতির দিকে চাইলো, শ্রুতিও চাইলো। কাপ বাড়িয়ে দিয়ে সুন্দর হেসে বলল, আমিই খেয়ে ফেললাম, আপনার জন্য তো নেই। হাসি মুখে চেয়ে আছে শ্রুতি। পার্থিবও নির্নিমেষ চেয়ে রইল পুরো হওয়া চোখের পাতায়। দীর্ঘ সময় কান্না করার কারণে লালাভ হয়ে যাওয়া ওষ্ঠদয়। মেয়েটার সৌন্দর্য কি বেড়ে গেল? পরন্ত বিকেল, ঠান্ডা নির্মল পরিবেশ, সুন্দর বাতাস আসছে দরজা গলিয়ে। মাঝে পেরিয়েছে বেশ কিছুদিন। 8 মাসে পড়বে বিভা। পায়ে পানি এসে ফুলে গেছে, শরীরও ভীষণ অবশ অবশ হয়ে থাকে, পিঠে ব্যথা তো আছেই। বিভা মাথা হেলিয়ে দিল খাটে। বেশ কিছুক্ষণ পর অনুভব করলো মাথায় ঠান্ডা লাগছে। চোখ খুলে তাকালো বিভা। ঘুম ধরে গেছিল ভালোভাবেই।
ভালোভাবে তাকাতেই সামনে দেখতে পেল তার শাশুড়িকে। সামনে দাঁড়িয়ে মাথায় তেল দিতে চেষ্টা করছে। বিভা সরে গিয়ে জায়গা দিতে চেষ্টা করলো। হাসিনা বুঝতে পেরে পেছনে বসলো। আরামে নিজের পুত্রবধূর মাথায় তেল মালিশ করতে লাগলো। পায়ে কিছু অনুভব হতেই বিভা সেদিকে তাকালো। মাহাথির গম্ভীর মুখে পায়ের তলায় পায়ে কিছু মালিশ করছে। মাহাথিরের গম্ভীর মুখে বিভা পড়ে ধরে চেয়ে রইল। তার মানে সামনে থাকা কালো রঙের টি শার্ট পরিহিত এলোমেলো চুলের মালিক, গম্ভীর মুখের অধিকারী পুরুষটি তার ছেলের বাবা। বাবা মা, কি সুন্দর শব্দগুলো। সে মা মাহাথির বাবা, আর তাদের ছেলে মাহাথির। বিভার আলট্রাতে এসেছে যে তার ছেলে হবে। সংবাদ শুনেই সে ভীষণ আশ্চর্য হয়ে মাহাথিরের দিকে তাকিয়েছিল। মাহাথিরও মুচকি হেসে চেয়েছিল তার দিকে। বিভার আশ্চর্য হওয়ার কারণ ছিল মাহাথির ছেলের নাম ঠিক করলো আর ছেলেই হবে তার। এত টান বাবা ছেলের যে আগে থেকেই নিজের বাবাকে জানিয়ে দিয়েছে খবরটা। বিভা নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। তার কিছু ভালো লাগে না আজকাল। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়, থেকে থেকে কান্না পায়। এই যে এখন মা ছেলে মিলে তার যত্ন করছে, অথচ মনটা কেমন বিষি আছে। কিন্তু কিছুক্ষণ আগেও তার মনটা ভালো ছিল। ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সে এখন যে মুহূর্তে আছে সেই মুহূর্তে যে কোনো মেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাগ্যবতীদের তালিকায় ফেলতো। সে ফেলছে না কেন? বিভার মনে হলো তার চোখ ভেঙে ঘুম আসছে। ঘুমানোর চেষ্টা করলো। গভীর রাত, মাহাথিরের চোখে ঘুম নেই। বিভার শ্বাসে বুঝতে পারছে বিভা গভীর ঘুমে মগ্ন। দেখে শান্তি লাগছে। গত কয়েক মাস যাবৎ বমি অসুস্থতা মিলিয়ে না খেতে পারছিল আর না ঘুমাতে পারছিল। এখন একটু ঘুমাক। মাহাথির বিভার পেটের দিকে তাকালো। বেশ ভালোই ফুলে আছে। আজকাল সে বাচ্চার নড়াচড়া উপভোগ করে। আবার ভেতরে ভেতরে ভয় কুঁকড়ে যায়। ভয়ের কারণ বিভার পেটের চামড়া কত পাতলা হয়ে গেছে। এতই পাতলা হয়েছে যে পায়ের ছাপ পর্যন্ত দেখা যাচ্ছে। ভাবতেই বুকের মাঝে কেমন যেন করে। তার মা হওয়া এত কষ্টের। কই বাবা হয়ে তো সে কোনো কষ্টই করছে না। তার মানে কি তার প্রতি তার সন্তানের টান থাকবে না? মাহাথির কথাটা মানল না। কে বলেছে টান থাকবে না? অবশ্যই টান থাকবে, অবশ্যই থাকবে। সামান্য পায়ের ছাপ দেখেই তার বুকে খুশির, ভয়ের, আতঙ্কের ঢেউ ওঠে। বাচ্চাটা কোলে এলে কেমন লাগবে? মাহাথিরের বুকটা হঠাৎ ভীষণ রকমের শীতলতায় ছেয়ে গেল। না, আর ঘুম নয়, একটু তার রাজপুত্রের সাথে কথা বলা যাক। উঠে বসলো মাহাথির। বিভার দিকে তাকিয়ে পেটের কাপড় সরালো। নিজের শীতল হাত এগিয়ে দিল পেটে। দরজার বাহিরে কেউ যেমন দরজা খোলার আশায় ঠক ঠক করে, তেমনইভাবে পাতলা পর্দার ওপাশের প্রাণের উত্তরের আশায় মাহাথির তার আঙুল দিয়ে জায়গায় জায়গায় ছুঁয়ে দিল। অনেকবার এই কাজ করেও লাভ হলো না। মাহাথির তার হাসি মুখ থেকে সরিয়ে নিল। ভ্রু কুঁচকে গম্ভীর মুখে বলল, তুমিও আব্বুকে রেখে ঘুমিয়েছ? এটা কি ঠিক হলো? কিছুক্ষণ সেভাবেই অতিবাহিত হলো। মনে পড়ল আগের ঘটনাগুলো। সে, তাহিরা, হাসিনা সবার কাছেই বিচার দিয়েছে। এমনকি হামিমের কাছেও বিচার দিয়েছিল সে হামিমের চলে যাওয়ার সময়। কিন্তু কেউ তার বিচারের সমাধান করতে পারেনি। তাই মাহাথির ভ্রু কুঁচকে বলল, তোমার দাদিকে, নানিকে, মামাকে সবাইকে বললাম তোমার আম্মুকে ভালো বানাতে, কেউ বানিয়ে দিল না। এখন তোমাকে বলছি, শোনো, আম্মুকে ভালো করে দাও। সে যেন আব্বুকে বোঝে, যেন অনেক ভালোবাসে। তোমাকে বিচার দিলাম, আর কাউকে দেব না। এখন যদি তাও তোমার আম্মু ভালো না হয়, তবে তুমি যখন মার খাবা আম্মুর হাতের, আমি তোমাকে বাঁচাবো না। ইনফ্যাক্ট আমি নিজেও মারবো তোমাকে। একটা মাইরও নিচে পড়বে না। বুঝেছো? ডিল করবা না মার খাবা? কথা শেষ হয়েছে কি হয়নি, মাহাথিরের স্পষ্ট দেখলো বিভার পেটে ছোট ছোট পায়ের ছাপ। বুকটা ধক করে উঠল। মাহাথিরের মনে হলো সে ভুল দেখেছে। দিন দুনিয়া ভুলে সে তাকিয়ে রইল সেদিকে। তখনই কানে এলো ঘুমের মাঝেই বিভা কুকিয়ে উঠছে, চোখ মুখ কুচকে গেছে। বাচ্চাটা কি তবে লাথি মারল? মাহাথির ভ্রু কুচকে তাকিয়ে রইল পেটে। তার ছেলে কি তার কথা পছন্দ করলো না নাকি? দরজায় দাঁড়িয়ে মৃদু আওয়াজ তুলল সিদ্দিক সাহেব। বিভা সেদিকে তাকিয়ে হাসি মুখে উত্তর দিল, আসুন আব্বা। সিদ্দিক সাহেবের পরনে লুঙ্গি এবং ফতুয়া ধরনের পোশাক। বিভা নিজের শ্বশুরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। এতক্ষণ যাবৎ রুম জুড়ে হাঁটছিল সে। শ্বশুরকে বসতে বলে নিজে দাঁড়িয়ে রইল। সিদ্দিক সাহেবের নিজের পুত্রবধূর কথা মেনে বসলেন। সরল কণ্ঠে, নিচে যাইতাছি, তোমার কিছু লাগবো? কিছু খাইতে মন চায়? বলো, নিয়ে আসমুনি।
বিভা হাসল। এই মানুষটা সুস্থ হওয়ার পর প্রায় দিনই হাঁটতে বাইরে যায়, অযথাই রাস্তা দিয়ে হাঁটে, বাজারে গিয়ে ঘুরে আসে। বিভা বুঝতে পারে যে এই শহরে মানাতে তার অসুবিধা হচ্ছে। গ্রামের মানুষ শহরে এসে সহজে মানিয়ে নিতে পারে না। গ্রামে এখানে ওখানে যাওয়া যায় এক নিমেষেই, শহরে তার ব্যবস্থা নেই। তাই তো এক ফ্ল্যাটে বন্দি থাকতে ভালো লাগে না বলেই বাইরে বাইরে ঘুরে আসে। সেই নিয়ে তার শাশুড়ির সে কি রাগ! বিভা প্রেগনেন্ট হওয়ার পর থেকে যখনই বাইরে যায় এক প্রশ্ন করে। বিভা কিছু না বললেও এটা সেটা নিয়ে আসে। বিভা সেগুলো তৃপ্তি করে খায়। সে নিয়ে আবার মাহাথিরের রাগারাগি শুরু হয়, তবে নিজের অবচেতনেই ব্যাপারটা বেশ উপভোগ করে বিভা। বিভা হাসি মুখে বলল, কিছু খাবো না আব্বা। সিদ্দিক সাহেব বিভার কথাটা শুনলেন। সে শুনল বিভা কিছু খাবে না, অথচ বুঝলো আপনার যা মন চায় নিয়ে আইসেন। সিদ্দিক সাহেবের সামনে দাঁড়ানো মেয়েটার প্রতি অসম্ভব মায়া হলো। মেয়েটা অতিরিক্ত শান্ত প্রকৃতির, শান্ত হয়েও যথেষ্ট মিশুক। কি সুন্দর করে তার সাথে কথা বলে, গল্প করে, কি সুন্দর করে তৃপ্তি নিয়ে তারা না খাবার খায়। বড্ড মায়া হয়। আগে ছেলের প্রতি মায়া হতো, এখন ছেলের বউ সেই মায়া নিয়ে গেল। কিছুদিন পর নাতি এসে নিয়ে যাবে। সিদ্দিক সাহেব উঠে দাঁড়ালেন, হাসি মুখে বলল, তোমার আম্মা ঘুমায়, আমি তাহলে যাই। বিভা মাথা নাড়ল। সিদ্দিক সাহেব বেরিয়ে গেল। মানুষটা বেশ সহজ সরল, বিভার সাথে অত বেশি কথা না হলেও হয়, তবে মানুষটা বেশিরভাগ সময় অসুস্থ থাকে। বিভা মনে মনে দোয়া করে এই মানুষটা যেন সবসময় সুস্থ থাকে, তাদের মাঝে বেঁচে থাকে। মানুষটাকে আব্বা ডাকে বিভা, মন থেকে ভালোবেসে সম্মান নিয়েই ডাকে। বিভা জানে মাহাথিরও তার আব্বা আম্মাকে অসম্ভব ভালোবাসে। এমনিতেই মাহাথির নিজেকে একা ভাবে। আল্লাহ না করুক তার আব্বার যদি কিছু হয় তবে আরও ভেঙে পড়বে। বিভাকে নিজেকে বুঝাতে চাইল এরকম কিছুই হবে না। সুস্থ থাকলে সিদ্দিক সাহেব বেশিরভাগ সময় নিজের মতো ঘোরাঘুরি করেই কাটায়। বিভা হাসল। এই সংসারের প্রতিটা মানুষ, প্রতিটা জিনিসের প্রতি তার কেমন যেন মায়া। বিভার মনে হয় মাহাথির যদি তাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও সে এই সংসারের প্রতি মায়া থেকেই কাটিয়ে দিতে পারবে এক জনম। এই মায়া বুঝি তার মায়েরও ছিল, প্রতি মেয়েরই হয়। শ্রুতি বসে বসে হামিমকে মুড়ি খাওয়াচ্ছে। আল্লাহর রহমতে তার ভাই এখন অনেকটাই সুস্থ, ধরে ধরে হাঁটতে পারে, বুকের ঘাও শুকানোর পথে। শ্রুতির মন মেজাজ বেশ ফুরফুরে। তার পাশেই বসে আছে প্রভা আর প্রত্যাশা। মেয়ে দুটো সব সময় একসাথে থাকে। কিছুক্ষণ আগেই এসেছে দুজনে। শ্রুতি হামিমকে খাইয়ে দিয়ে প্রভা প্রত্যাশার দিকে তাকালো, বলল, মুড়ি খাবে? তোমরা খাইয়ে দিই। কি দিয়ে খাবো? দুপুরবেলা তো শুধু গরুই রান্না হয়েছে, তাই এটা ছাড়া অন্য তরকারি নেই। খাবে? না, খাবো না। প্রত্যাশা প্রভার কথা মানল না। শ্রুতিকে বলল, আমি খাবো ভাবি, প্রভাও খাবে, শুধু শুধু ঢং করে ও। শ্রুতি হেসে মুড়ি মাখলো, খাইয়ে দিতে লাগলো নিজের দুই ননদকে। বাইরে থেকে পার্থিবের কাছে দৃশ্যটা ভীষণ সুন্দর লাগলো, তাই ঝটপট কিছু ছবি তুলে নিল। সুন্দর মুহূর্তের ছবি থাকা আবশ্যক। পার্থিব খাটে বসে আছে অর্ধস্ব অবস্থায়। শ্রুতি গিয়ে পাশে বসলো, কাঁধে মাথা রেখে বাহু ঝরিয়ে ধরল। পার্থিবের ভালো লাগলো, তবে হঠাৎ শ্রুতির এমন কাজে ভীষণ অবাক হয় সে। শ্রুতি বলল, ভীষণ ব্যস্ত? তেমন নয়, কিছু বলবেন? না। শ্রুতি কাঁধে মাথা রেখে নিজের ফোন টিপতে লাগলো। বিভার সাথে মাত্র কথা বলে এসেছে, কাল একবার যাবে। মাঝে মধ্যে শ্রুতির একদম ভালো লাগে না। শ্রুতি শুনেছিল মেয়েদের প্রথমবার প্রেগন্যান্সির সময় তারা মায়ের বাড়িতে থাকে। তার মা বেঁচে থাকলে নিশ্চয়ই বিবাহও থাকতো। যদিও এটা একটা কথার কথা, স্বামী শাশুড়ি ভালো হলে শ্বশুর বাড়ি থেকেই যত্ন পাওয়া যায়। তাই আবার মন খারাপ করতে গিয়েও করে না শ্রুতি, কারণ সে দেখেছে মাহাথির সহ সবার যত্ন। কত ভালোবাসে তার আপাকে। মাহাথির ভালোবাসে কিনা তা শ্রুতি জানে না, তবে নিজের আপার প্রতি যত্ন দেখি মুগ্ধ হয় শ্রুতি। মনে হয় অতটাও খারাপ নয় তার মাহাথির ভাইয়া। এই তো শান্তি। শ্রুতির মনে হলো শুধু বিভা নয়, সেও যথেষ্ট সুখী। শুধু সুখী নয়, বাড়াবাড়ি রকমের সুখী। তার স্বামী ভালো, শ্বশুর বাড়ি ভালো, সবাই ভালো, সবাই তাকে ভালোবাসে। এটা কি কম? শ্রুতির মনটা ধেই ধেই করে নেচে উঠল। তার আপা এবং সে এত ভালো বাড়িতে এলো কিভাবে? তার আপা তো ভালো, তাই না হয় সে ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে, কিন্তু সে তো তেমন ভালো নয়। তাহলে পেল কি করে? বেশ কিছুক্ষণ পর শ্রুতি হুট করে প্রশ্ন করল, পার্থিব, আমি বিয়ের পর আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, আপনার রাগ হয়নি? পার্থিব কাজ করতে করতেই বলল, না, হয়নি। কেন?
রাগ হয়নি, রাগের কারণ জানার জন্য আগ্রহী হয়েছি। আপনি এমন কেন? প্রতিনিয়ত সেটাই ঘুরতো মাথায়। এছাড়া ধীরে ধীরে যখন আপনার প্রতি অতিরিক্ত দুর্বল হচ্ছিলাম, তখন শুধু মনে হতো আপনি আমার প্রতি কবে দুর্বল হবেন। এত কিছুর ভিড়ে রাগের সময় হয়ে ওঠেনি। শ্রুতি পার্থিবের কাঁধে নিজের মাথা ঘষে বলল, আচ্ছা মানলাম, কিন্তু আমি যখন আপনার প্রতি দুর্বল হলাম, বললাম যে আমিও আপনাকে ভালোবাসি, তখন কেন আপনি রাগ দেখালেন না? তখন তো চাইলেই আমার শাস্তি দিতে পারতেন, তাই না? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।